লাইফটা স্টার্ট হচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না। প্রতিদিনের মতো প্রথমে আমি বুঝতে পারি না, কোনো কমেন্ট সেকশনও দেখতে পারি না, অর্থাৎ লাইফটা কি স্টার্ট হয়েছে কিনা সেটাই আমি বুঝতে পারি না। সুজাতা মৌলিক, থ্যাংক ইউ সুজাতা, তুমি দেখছো এসে গেছি। সুজাতা বলেছে আজকে আমার একটু দেরি হয়ে গেছে আসতে, সুজাতা ফার্স্ট এসে গেছে। থ্যাংক ইউ সুজাতা, তুমি থাকো। আর আজকে আমার একটু দেরিও হয়ে গেল, আর নেটটা এত প্রবলেম করে না যে যার জন্য আমার মানে মানে ভীষণ অসুবিধা হয়। আমি কমেন্ট সেকশন প্রতিবারের মতো ভালো মতো দেখতে পারি না। স্টার্টিংয়ে হয়তো দু একজনে দেখতে পারি, তারপরে আমি আর মানে লাইফটা শেষ না হলে আমি দেখতেই পারি না কমেন্ট সেকশনটা, কে কী বলছে না বলছে। সেই কারণে আমি মানে শুরু করবো কিনা সেটাও বুঝতে পারি না, আর প্রপারলি অডিবল ভিজিবল কিনা সেটাও আমি বুঝতে পারি না। শম্পা মণ্ডল বলছে হাই দি, গুড ইভিনিং। আচ্ছা, তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা, ইন্দ্রাণী পম্পা, আচ্ছা এই তো এসে গেছি বলছেন, থ্যাংক ইউ দিদি, আপনি এসে গেছেন। আপনার ঘটনা আমি অবশ্যই বলবো আজকে। আগে আমি কয়েকটা ঘটনা আমার পুরনো পড়ে আছে, আমি সেই ঘটনাগুলো একটু বলে নিই, তারপর আমি আপনার ঘটনা অবশ্যই বলবো, ঠিক আছে? আপনি থাকুন সঙ্গে দিদি, হ্যাঁ। আচ্ছা, আজকে আস্তে আস্তে জয়েনিং দেখতে পাচ্ছি, জয়েন করুন সবাই। আমি না বেশি দেরি করব না, দেরি করলে না আমি আমার মোটামুটি যে কটাকে আনি না বলবো বলে ঘটনাগুলো আমি কভার করতে পারি না, আর সময় হয়ে যায়, রাত বেড়ে যায়। যার জন্য যারা আস্তে আস্তে জয়েন করছেন করুন। আমি বাকিদের, তনিমা রয়চৌধুরী বলছেন দেরি হলো নাকি? না না, দেরি হয়নি একদমই, কারণ আমি একটু দেরি করে ফেলেছি আজকে 5 মিনিট। যাই হোক, আমি কথা না বাড়িয়ে না শুরু করে দিচ্ছি, তারপরে আমি সব পরবর্তীকালে আপনাদের কমেন্টগুলো দেখে নেব, যাতে আমি সব মোটামুটি যে কটা এনেছি সে কটা ঘটনা বলতে পারি। কারণ আমাকে না অনেকেই বলেন যে আমার ঘটনাগুলো বলো না, আমার ঘটনা, কারণ কি আমার কাছে না জমে যায়। যেমন আজকে ইন্দ্রাণী দিদির ঘটনাটা আমায় বলেছেন, আমি দিদিকে কথা দিয়েছি যে হ্যাঁ আজকে আমি ঘটনাগুলো বলবো, কারণ দিদি দুটো ঘটনা আমাকে বলেছেন আমি বলবো, সেই জন্য আজকে চেষ্টা করবো দিদির ঘটনাগুলো যাতে কভার করতে পারি। আর প্রথমে যাদের ঘটনাটা পুরনো তাদের ঘটনা দিয়ে আমি স্টার্ট করছি, ঠিক আছে? আজকে আমি ঠাকুরের ঘটনা দিয়ে স্টার্ট না করলেও একটা ঈশ্বরের একটা ঘটনা আমি অবশ্যই বলবো, কাহিনীটা শুনলে বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে যেটা বলছি সেটা কিন্তু ঈশ্বরের যেটা ঘটনা সেটা নয়, সেটা আমি সেকেন্ড ঘটনা আজকে বলবো। আচ্ছা, প্রথমে যে ঘটনাটা আমাকে পাঠিয়েছেন সেটা যে মানে দাদা আমাকে পাঠিয়েছেন, তিনি থাকতেন শান্তিপুরে। আমার গলাটা একটু ডিস্টার্ব করছে, জানেন হয়তো আপনার, আমার মানে এত ঠান্ডাটা লেগেছে, একটু যদি শুনতে অসুবিধা হয় কিছু মনে করবেন না। যেটা বলছিলাম, শান্তিপুরে থাকতেন এই দাদা, পরবর্তীকালে উনি চলে এসেছিলেন কলকাতাতে, কিন্তু ওনার জীবনের একটা ঘটনা উনি আমাকে বলেছেন, ওনার জীবনের দেখা একটা ঘটনা তিনি আমাকে জানিয়েছেন। আমাকে নামটা বলতে যেহেতু বারণ করেছেন, গোপা বলছে এসে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা, সকলের সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আচ্ছা, এই যেটা বললাম যে দাদা শান্তিপুরের ঘটনাটা, আপনারা সবাই জানেন যে শান্তিপুরের না যে রাস হয়, রাস পূর্ণিমাতে যে একটা রাসের শেষ কি আর উনি আমাকে বলেছিলেন ভাঙা রাস একটা হয় ওখানে নাকি, সেটা অ্যাকচুয়ালি ভাঙা রাসটা নাকি মানে একটা বড় মানে সারা রাত ধরে নাকি শেষ দিনে ঠাকুরটা যেগুলো সব বিসর্জন যায় বা কিছু একটা মানে জগদ্ধাত্রী পুজোর মতো নাকি একটা সারা রাত ধরে বিসর্জন বাড়ি যাওয়ার একটা পদ্ধতি চলে। এবারে সেই ভাঙা রাসকে কেন্দ্র করে মানে সেই দিনে একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আমি প্রথমে আপনাদের জানাচ্ছি। পাপিয়া বন্দ্যোপাধ্যায় এসে গেছি, থ্যাংক ইউ ম্যাডাম, আপনি এসে যাচ্ছেন, শুনতে থাকুন। আচ্ছা, যেটা বলছিলাম, ওই যে যিনি আমাকে বলেছেন শান্তিপুরের ঘটনাটা, ওই যে দাদা ভদ্রলোক
ধরে নি দাদার নাম হচ্ছে প্রশান্ত বাবু, ঠিক আছে? অ্যাকচুয়াল নামটা আমাকে উনি বলতে বারণ করেছেন। আচ্ছা, প্রশান্ত, কারণ দিনটাকে এই ঘটনাটা কিন্তু খুব একটা যে পুরনো তা নয়, হয়তো খুব বেশি হলে 25, 20, 30 বছর আগের ঘটনা হবে, সেই জন্য সকলেই এখন আছেন, সেই জন্য হয়তো উনি নামটা বলা একটু বারণ করেছেন আমাকে। এই যে প্রশান্ত বাবুর মানে মানে খুব কাছেরই একজন, মানে খুড়তুতো ভাই হয় সম্পর্কে, তার মানে বিয়ে হয়েছিল সেই সময় কথা বলছি, যখন সেই সময় তার বিয়ে হয়েছিল হয়তো মানে বিয়ের প্রথম বছরের আর কি রাস ছিল সেটা। মানে যখন ওনার মিসেস মানে প্রশান্তবাবুর ভাইয়ের যখন বিয়ে হয়, ভাইয়ের বউ যে বছর আসে প্রথম শান্তিপুরে, উনি শান্তিপুরের বউ মেয়ে ছিল না, অন্য জায়গার মেয়ে ছিল। শান্তিপুরে আসার পর প্রথম রাস ওইটা হয়, তখন প্রায় হয়তো বিয়ের বছর খানেক হয়তো হয়েছে বা হবে, এরকম সময় রাসটা পড়েছিল। তা যেদিন রাস পূর্ণিমায় ওই ভাঙা রাসটা হয়, এই প্রশান্তবাবু ভাই কি করেছিল, সকলের মতন ওনার বাড়ি থেকে বেশ অনেকটা দূর, যেখানে গিয়ে নাকি এগুলো দেখতে হয়। তা সন্ধেবেলা কাজকর্ম সেরে ওই প্রশান্ত বাবুর ভাই কি করেছিলেন, ওনার নতুন বউ যেহেতু দেখবে বলেছে, সকাল থেকে বলেছে আমি কিন্তু আজকে দেখবো, ওনার মিসেসকে নিয়ে সেখানে দেখতে গেছেন, ওই মানে যেখানে দাঁড়িয়ে দেখা হয় বা কিছু, সেখানে দেখতে গেছেন। এইবার সেইখান থেকে সব দেখতে দেখতে একটা সময় এসেছে, মোটামুটি মানে প্রায় মাঝরাত হয়ে গেছে। তখন ওনার মিসেস বলছে আমার আর ভাল লাগছে না, চলো এবার বাড়ি চলো। ন্যাচারালি পায়ে ব্যথা হয়ে গেছে বা কিছু একটা, আর ভাল লাগছে না। এর মাঝখানে একটা কথা বলে রাখি, সেই সময় ওনার ওই ভাইয়ের মিসেস আর কি প্রেগনেন্ট ছিলেন, প্রায় তখন 6 মাসের মতন তার তখন প্রেগনেন্সি পেরিয়ড চলছিল আর কি। তা তখন উনি বলেছেন ঠিক আছে চলো, এই যে অবস্থা সত্যি তোমার সন্ধ্যা থেকে এতক্ষণ ধরে দেখা একটা কষ্ট, উনি বারণ করেছিলেন ওনার মা আর কি, মানে এই প্রশান্তবাবু কাকিমা আর কি, যে দেখ মানে বৌমার এরকম একটা অবস্থা, এখন যাস না। কিন্তু বৌমার একটা নাছর বন্ধা ব্যাপারটা ছিল না, আমি কোনোদিন দেখিনি, আমি দেখবো, আমাকে তো নিয়ে চলো। তা যাই হোক, জোর জবরদস্তি করাটা নিয়ে গেছে। তা দেখে একটা জায়গায় বসিয়ে দেখিয়েছে সবকিছু। যখন চলে আসবো বলেছে, তখন মোটামুটি রাত্রি বেশ মাঝরাত হয়ে গেছে, প্রায় 2টো 2:30 এরকম বাজে, এত রাত্রি প্রায় হয়ে গেছে, মানে ভোর হব। ওখানে কি সারা রাত্রি ধরে এগুলো চলে, আমাকে যা উনি বলেছেন, জানি না, আমি কোনোদিন যাইনি, বলতে পারবো না। যাই হোক, তা সেই সময় উনি যখন ফিরছেন, মানে মানে ওই জায়গা থেকে কিছুটা দূরত্ব পর্যন্ত ওনারা হেঁটে এসছেন, কারণ অত রাত্রে কিন্তু কোনো রিক্সা বা কিছু সেই সময় ওনারা পায়নি। যদিও সেই সময়টা খুব হইচই চলে ওনাদের ওখানে, কিন্তু ওনাদের বাড়িটা ছিল অনেকটা দূর, মানে যেখানে ওই রাসের ওই জায়গা দেখার জায়গা থেকে ওনাদের বাড়িটা বেশ খানিকটা গ্রামের ভেতর ছিল। প্রথম দিকটা রিক্সা করে এলেও অনেকটা পথ কিন্তু ওনাদের হেঁটে যেতে হয়েছে। যখন হেঁটে যাচ্ছিলেন, পাশাপাশি যাচ্ছেন ওনার স্ত্রীকে নিয়ে, ওই ওনার মানে প্রশান্তবাবু কাকার ছেলে, বলছে ওনার স্ত্রী নাকি একবার ওনাকে বলছে, কি গো তুমি আমার পিঠের মধ্যে এরকম হাত দিয়ে কি ধাক্কা মারছো কেন রাত্রিবেলা, এমনি চলো না পাশাপাশি, পিঠে হাত দিচ্ছ কেন? তখন উনি বলছেন যে কোথায়, আমি তোমার তো পিঠে হাত দিইনি, কোথায়, আমি কি করেছি, আমি তো তোমার পাশাপাশি যাচ্ছি। যাই হোক, নতুন বউ কি বলেছে, উনি ভাবছেন, ওনার মিসেস ভাবছে যে আমার নতুন বিয়ে হয়েছে, স্বামী হয়তো পিঠে হাতটা দিয়ে হয়তো এগিয়ে যেতে বলছে, এরকম একটা কিছু হাঁটছে। তো যাই হোক, উনি বলছেন না আমি তো হাত দিইনি, ঠিক আছে গেছে। আবার খানিকটা যাওয়ার পর ওনার মনে হচ্ছে ওনার যে শাড়ির আঁচলটা ধরে বোধ হয় কেউ একটা টানলো বা কিছু একটা। তখন উনি আবারই এক মিনিটে বলছে কি হলো, তুমি আবার শাড়িটা ধরেছো, শাড়িটা ছাড়ো, আমি হাঁটতে পারছি না, অসুবিধা হচ্ছে। তখন ওনার হাজবেন্ড বলছে কোথায়, আমি তো শাড়ি ধরিনি, থাক আমি এবার আগে গেছে, তুই পিছন পিছন হাঁটো, এরপর বলতে পারবে না এত রাত্রে আমাকে ছেড়ে চলে গেলে, থাক তুই পিছন পিছন হাঁটো, আমি আগে হাঁটছি। এই বলে উনি একটু আগে আগে হাঁটা শুরু করেছে, আর ওনার স্ত্রী একটু পিছিয়ে পড়েছে। এমনি ওরকম একটা বললাম অবস্থা ওনার, উনি একটু পিছিয়ে পড়েছে। যাই হোক, অবশেষে তো দুজনে মিলে বাড়ি এসে পৌঁছেছে, এসে হাত পা ধুয়ে খাওয়া দাওয়া করে যথারীতি তারা শুয়ে পড়েছে। এইবার কি হয়েছে, 2টো দিন গেছে, মানে ওই দিনের পর 2টো দিন গেছে। তার পরবর্তী 3rd ডে থেকে প্রশান্তবাবু বলছেন যে আমাদের মানে বাড়ির লোকেরা, ওনার কাকিমা, মানে ওই বৌমার শাশুড়ি আর কি, কাকিমা, বাড়ির সবাই লক্ষ্য করতে থাকে ওই বউটি একটা কেমন যেন একটা অদ্ভুত ধরনের আচরণ শুরু করেছে। কিরকম আচরণ, যে নাকি ওই বউটি কোনোদিন করে না যে ধরনের আচরণ, সেরকম একটা অদ্ভুত আচরণ। মানে
পাগলামি নয়, কিন্তু কিছুই নয়, কিন্তু কিরকম করছে বলছে প্রথম দিনই মানে হঠাৎ রাত্রিবেলা ওনার স্ত্রী শুয়ে আছে, এই সরি ওনার হাজবেন্ড শুয়ে আছে, হঠাৎ দেখছে কি মানে ছাদের ওপর যেন মনে হচ্ছে দুম 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 করে কেউ হেঁটে বেড়াচ্ছে। তখন উনি ভাবছে কে হাঁটছে ছাদের ওপর রাত্রিবেলা, কে এরকম হাঁটছে। দেখছে ওনার পাশে ওনার মিসেস নেই। উনি না আস্তে আস্তে ছাদে গেছে, গিয়ে দেখছে ওনার মিসেস একা একা ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করছে, পাইচারি করছে। উনি খানিকক্ষণ দেখে বলছে এটা ভালো না, এরকম কেন করছে, তাহলে ওর কি শরীরটা খারাপ লাগছে, অসুস্থ। একে তো ওনার ওই অবস্থা, একটা প্রেগনেন্সি পিরিয়ডে মানুষের কত সাবধানে থাকতে হয়। এতদিন সাবধানে, তখন প্রায় 6 মাস ছিল, আমি আগেই বললাম 5 মাস 6 মাস হয়ে গেছিল। ততদিন কিন্তু ভীষণ যত্নে ভদ্রমহিলা ছিলেন, মানে ওই ওনার ছেলের ভাই বউ আর কি ছিলেন। কিন্তু হঠাৎ বলছে সেই দিন রাত্রিবেলা ছাদের প্রথম দৌড়াদৌড়ি শুরু করেছে, দৌড়চ্ছে। তখন উনি বলছে তো ভালো লাগছে না। উনি তখন আস্তে আস্তে পাটি পেয়ে ছাদে গেছে, কি ওর মিসেসকে পিছন থেকে ধরেছে, ধরে বলছে, উনি চমকে উঠেছে যে কি হলো, তুমি ছাদে এখন কি করছো এত রাত্রে? তখন অলরেডি মানে কিন্তু খুব একটা গরম নেই, মানে মানে সে মানে রাস পূর্ণিমা হয় মোটামুটি, কিন্তু তখন পুজোর পরই মানে অক্টোবর নভেম্বর মাস এরকম সেই সময়টা নাকি ছিল, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাও ছিল, গরমও ছিল না। তুমি তাহলে এরকম হাঁটছো কেন? তখন বলছে না এমনি এমনি, চলো নিচে চলো, ভাল লাগছে না আমার, ভাল লাগছে না। বলে আমি এলাম, ভাল লাগছে না, এবার তুমি হাঁটো, তাহলে আমি আছি, তাহলে তুমি আমাকে না বলে কেন চলে এসছো? তোমার শরীরটা এরকম অবস্থা, একা একা যদি কিছু হাতে রাত্রে ছাদে চলে এসছো, কিছু না না বলে আমার তখন চলে এসছে ওর সঙ্গে, চুপচাপ চলে এসছে, এসে আবার শুয়ে ঘুমিয়ে পড়েছে। বলছে দ্বিতীয় দিন দেখছে আবার, যখন ওনার শাশুড়ি মা বলেছিলেন তুমি এই সময় বেরোবে না, যখন তখন রাস্তায় বেরোবে না, দুপুরবেলা বেরোবে না, সন্ধ্যেবেলা বেরোবে না, এই করবে না, যা যা ওই সময় করণীয় মহিলাদের সেসব ওনার শাশুড়ি মা বলে দিয়েছিলেন। এতদিন কিন্তু বউটি সেগুলো করতো। হঠাৎ বলছে সেই দুদিনের পর থেকে ওই ছাদে উঠলো, তারপরের দিন বলছে দুপুরবেলা বলা নেই কওয়া নেই, সবাই খেয়ে দিয়ে শুয়েছে, দেখছে বউ নেই বাড়িতে, শাশুড়ি মা ছেলে বেরিয়ে গেছে, শাশুড়ি মা বলছেন দেখছি ঘরে বউমা নেই, কোথায় না দেখছেন বাইরে গিয়ে দেখছে যে পুকুর থেকে নাকি একটা বিরাট কলসি নিয়ে জল নিয়ে সে আসছে। এবার শাশুড়ি মার তো মাথাটা ঘুরে গেছে যে ওকে ডাক্তার এত জল মানে ভারী কিছু জিনিস নিতে না করেছে, যা যেতে না করেছে রাস্তাঘাটে এইভাবে, আর দুপুরবেলা একদম বেরোনো বারণ, ও তাই করছে। শাশুড়ি মা খুব রেগে গেছে, রেগে গিয়ে ওকে ডেকে ডুকে নিয়ে এসছে, বলছে এরকম কিন্তু আর কখনো তুমি করবে না, আমি কিন্তু বারবার বলি তুমি এরকম কেন, তোমাকে যেতে বলেছি, তুমি কেন গেছো, সব কাজ তো আমরা করে দিই। তখন ও বলেছে না আমার একটু মনে হলো জল ছিল না, একটু জল নিয়ে আসি বলে খুব বলেছে। তখন উনি খুব রাগারাগি করেছেন, এরকম করলে কিন্তু দেখো ওর কথা বলছে ছেলে থেকে রাগ করবে, তুমি কিন্তু এরকম করবে না, আর কোনোদিন না দেখি খুব বকে টকে গিয়ে ঘরে গিয়ে বলেছে শুয়ে পড়ো, শুয়ে পড়েছে। গেল, এটাও তো গেল একদিনকে। তারপরে বলছে একদিনকে দেখছে মাঝেতে আমাকে পয়েন্টগুলো ওনারা বলেছেন বলে আমি যেভাবে বলেছেন আমি সেইভাবেই টুকে রেখেছি একদম। বলছে একদিন হঠাৎ দেখছে তার 2-3 দিন বাদে আবার মাঝরাতে মিসেস ওনার পাশে নেই। তখন উনি ভদ্রলোক বলছে যে মানে ওই প্রসাদ ভাই ফুটতো ভাই বলছে কোথায় গেল, সারা বাড়ি খোঁজ কোথাও নেই, ছাদে গেছে দেখতে পান না, ছাদেও নেই, কোথায় গেল। এসে দরজাটা খোলা, ও কি করেছে পাশে একটা বাগানে বড় একটা আম গাছ ছিল, ওই আম গাছের একটা দড়ি দিয়ে দোলনা করা ছিল, মানে বাড়ির বাচ্চা কাচ্চাগুলো দোলনাতে দোলতো বা কিছু শক্তপোক্ত দোলনা, বড়রাও ইচ্ছা করে বসতে পারতো বা গরমকালে বসে, একটা মোটা দড়ি দিয়ে, মানে গ্রামগঞ্জে এরকম হয়, উনি বলছেন দোলনা একটা ফিক্সড করা থাকে, দড়ি দিয়ে একটা বানানো। উনি কি করেছে মানে গিয়ে দেখছে ওনার মিসেস ওই দোলনাটাতে বসে ওই রাত্রিবেলা মাঝাতে দোল খাচ্ছে। কি মারাত্মক ব্যাপার। তখন উনি তো মাথাটা ওনার খারাপ হয়ে গেছে, বলছে এটা কি ধরনের ব্যাপারটা হলো যে মানে আমার মিসেস তো এইরকম নয়, এতদিন বিয়ে হয়েছে প্রায় বছরখানেক হয়ে গেছে, মানে হব করছে, তার মধ্যে অলরেডি ও এই কিছুদিন প্রেগনেন্ট হয়েছে। বলছে যে এত সাবধানী, ওকে যেভাবে বলা হয় ও সেইভাবেই কথা শোনে, ও কেন এরকমভাবে এখন এরকম করছে, ওদের মাথায় কিছুতেই ঢুকছে না ব্যাপারটা। তারপরে কি হয়েছে, তারপরের দিন একদিনকে ওইভাবে ছাদে গেছিল কোনো এক সময়, ও তখন বাড়ি ছিল না, মানে বেরিয়ে গেছিল আর কি, তখন ছাদ থেকে নাকি নামতে গিয়ে ও পড়ে গেছে, মানে একদম পা পিছলে পড়ে গেছে। পড়ে গিয়ে যা হয় এরকম একটা সময়, মানে ওইভাবে পড়ে গিয়ে ওর তো ভয়ের মানে শরীরে খারাপ অবস্থা, সঙ্গে সঙ্গে ওকে ওখানে হাসপাতালে নিয়ে গেছে,
গিয়ে ভর্তি টর্তি করে রেখেছে, তারপরে আমার ট্রিটমেন্ট শুরু করেছে আর কি। যাই হোক, তখন পর্যন্ত ওই ভেবেছিল বাচ্চাটা বোধহয় নষ্টই হয়ে যাচ্ছে, তাও দেখছি না বাচ্চা। তখন বললো ঠিক আছে, ডাক্তার বলছে ঠিক আছে, কিন্তু এইভাবে করলে তো যে কোনো সময় যদি আবার ঘটনা ঘটে আর বাঁচানো যাবে না, বাচ্চাকে বা মাকেও বাঁচানো যাবে না। এই যখন ও হসপিটালে ভর্তি হয়ে আছে সেই সময় এই ওর শাশুড়ি মা, তখন এই ঘটনাগুলো জানাজানি হয়ে গেছে, এই আস্তে আস্তে পাড়া প্রতিবেশী জেনেছে। তখন ওনার শাশুড়ি মার মানে প্রশান্তবাবু কাকিমার একজনের সঙ্গে কথা বলে তার সে বলছে চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব, তুমি তার সঙ্গে একটু কথা বলো। তিনি কিন্তু এগুলো ভালো, কেন হঠাৎ এই পরিবর্তন তোমার ছেলের বৌমার হলো, এর একটা দেখতে হবে বলে উনি তখন এক জায়গায় নিয়ে গেছেন। একজন মানে এই সমস্ত কাজকর্ম করেন, দেখাশোনা মানে বোঝেন, এরকম একটা লোকের কাছে নিয়ে গেছেন। সেই ভদ্রলোক সব শুনে দেখে বললেন ঠিক আছে, আমি 2 দিন সময় নেব, আর তারপর তোমাকে আমি বলবো কি করতে হবে। এর মাঝখানে উনি সব ডিটেলস শুনে নিয়েছেন, যে কি করে কোথা থেকে আসার পর দিন এরকম হয়েছে, কবে হয়েছে, কখন হয়েছে, কোন সময় হয়েছে, কোন জায়গাটায় হয়েছে, উনি সব খবর নিয়ে নিয়েছেন। নিয়ে বলেছেন 2 দিন আমাকে সময় দিন, আমি আপনাকে বলবো যে কি করণীয় করা যাবে কিনা বা করলে ভালো হবে কিনা, না হলে আমি বলে দেবো যে কিছু আমি করতে পারবো না, আমার ক্ষমতার বাইরে। যাই হোক, এই 2 দিনের মধ্যে কি হয়েছে, আস্তে আস্তে বৌমা একটু সুস্থ হয়েছে, তাকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, সে তখন বাড়ি চলে এসছে। তারপরে ওনাকে তখন খবর পাঠিয়েছে যে এবার আপনি আসুন, মানে ওই ভদ্রলোক খবর পাঠিয়েছে লোক মারফত, মানে ওনার ওই শাশুড়ি যার মানে পরিচিত লোকের সঙ্গে ছিল তার মারফত উনি গেছেন। গিয়ে বলছেন আমি যা যা বলবো আপনারা তাই তাই করবেন, করতে পারলে করুন, কিন্তু আমি যা করতে চাইবো আপনি কিন্তু আপনার বৌমাকে এসব কোনো কথা জানাতে পারবেন না, কিচ্ছু জানাবেন না। আমি যেদিন এই কাজটা করব, আপনার বাড়িতে গিয়ে একটা কাজ করব, আমি আপনার বাড়িতে গিয়ে যখন একটা কাজ করব সেই সময় আপনার বৌমাকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখতে হবে, দরকার হলে ঘুমের ওষুধ দিয়ে ওকে কড়া ডোজের ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হবে। আর এমনিতেই বৌমা যেহেতু এরকম একটা অসুস্থতার মধ্যে দিয়ে হসপিটালে ভর্তি ছিল, ও সত্যি সত্যি খুব দুর্বল ছিল, সেই সময়টা কিন্তু ওর এরকম পাগলামি করা মানে এই যেগুলো আমি বলছিলাম এগুলো করার কিন্তু কোনো স্কোপ পাচ্ছিল না। কিন্তু যেদিনও বাড়ি ফেরে সেই দিন থেকে কিন্তু আবার আস্তে আস্তে ওরা একটা কীরকম যেন চাঙ্গা ভাব একটা শরীরের মধ্যে শুরু হলো, ওনার বাড়ির লোকরা কিন্তু বুঝতে পেরেছিল। তখন উনি আবার বললেন গিয়ে দেখুন ও কিন্তু বাড়ি এসছে, কিন্তু এখন ওকে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা সহজ হবে না, বা আপনি যখন কাজটা করবেন তখন কিন্তু ঘরে শুয়ে থাকবে আমার মনে হয় না। তখনই ওনারা বলেছিলেন যে যেভাবে হোক আপনার সাথে ডাক্তারের সঙ্গে কথা বলে হোক যেভাবে হোক ওকে ঘুমের ওষুধটা কিন্তু প্রয়োগ করে একটু ঘুম পাড়িয়ে রাখতে হবে, আমি যে কাজটা করবো সেইটুকুর সময় হয়তো ঘন্টা দেড়েক দুয়েক এরকম একটা কিছু করতে হবে। যাই হোক, কথা মতন তার একটা উনি নির্দিষ্ট একটা দিন বলেছিলেন, সেই দিনে বললেন আপনার বাড়িতে আমি একটা যজ্ঞ করব, আপনার বাড়ির একটা জায়গায় বলেছিলেন, নির্দিষ্ট একটা জায়গা, সেইখানে মানে বাড়ির ঠিক মধ্যে নয়, একটা মানে বাড়ির বাইরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখে উনি বলেছিলেন সেই জায়গাতে আমি একটা যজ্ঞ করব। আর সেই যজ্ঞে একটা জিনিস আপনাকে দিতে হবে, সেটা হলো খুব সূক্ষ্মভাবে কেউ যেন আপনার বৌমা যেন না জানতে পারে। কি? আপনার বৌমা যেদিনকে ওই রাস বা পূর্ণিমা থেকে ফিরছিল অনুষ্ঠানটা দেখে যে শাড়িটা পরা ছিল সেই শাড়িটা আমার চাই, কিন্তু সেটা জানতে পারবে না আপনার বৌমা। তা যখন উনি হসপিটালে বৌমা ছিল সেই সময় সেই শাড়িটাকে কিন্তু যত্ন করে ভাঁজ টাজ করে নিয়ে উনি লুকিয়ে রেখেছিলেন ওনার শাশুড়ি মা, যেদিনকে এই কাজটা হবে সেদিন দেওয়ার জন্য। সেটা যেহেতু বৌমা হসপিটালে ছিল সে জানতো না। যখন সে ফিরে আসে সে ওই শাড়ির কোনো খোঁজ করেছে কিনা বলতে পারবো না আমি, কিন্তু ও যখন ফিরে আসে আসার 2 দিনের মধ্যে যখন আস্তে আস্তে রিকভার করে দেখা যায় যে 2 দিন যেটুকুনি ও রিকভার করার দরকার তার থেকে কিন্তু বেশি রিকভার করে গেছিলো, আবার শরীরটা মানে বেশি খুব যেন শক্তি ওর শরীরে আবার চলে এসেছিল। যেদিন ও কাজটা করবেন ভদ্রলোক বলেছিলেন, সেই মানে তান্ত্রিক টাইপের একজন ভদ্রলোক, তিনি ওই সেই হসপিটাল থেকে ফেরার প্রায় দিন 3-4 মধ্যেই কাজটা করার কথা ছিল। সেই সময় ওকে যথারীতি ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়। প্রথমে এতটাই ডোজ করা ওকে দিতে হয়, ডাক্তারের পরামর্শ নিয়েই দেওয়া হয়েছিল, এই সব বলে ডাক্তারের পরামর্শ নিয়ে যেটুকু দেওয়া হয়েছে প্রথমে ঘুম আসছিল না ওর, তারপরে আস্তে আস্তে তার ঘুমটা আসে ওই মানে বৌমার। সেই সময় ওই ভদ্রলোক আসেন এবং এসে কিন্তু
একটা মানে, এবং সেটা রাত্রিবেলা ছিল, সন্ধেবেলা, মানে সন্ধ্যের পরে, মানে প্রায় মানে খেয়ে দিয়ে যে ঘুমিয়ে পড়ে মানুষ, তারপর কিন্তু ছিল সময়টা, মানে মোটামুটি রাত্রি 10টা-11টার পর ওই কাজটা করার কথা ছিল। এবার ওই যে জায়গাটা যেখানে করবে হোমটা, হোমকুণ্ডটা, যখন হোম করেন উনি বলে দিয়েছিলেন কে কে থাকবে, কোথায় কোথায় সবাই যাবে না, সবাই থাকবে না, বাড়ির কোথায় তারা থাকবে, কিভাবে থাকবে, উনি একটা পুরো বলে দিয়েছিলেন যে এইটুকুর মধ্যে আপনারা থাকবেন, বাকি লোক থাকবে না, ওইখানে শুধুমাত্র ওনার ছেলে থাকবে আর ওনার শ্বশুর মশাই থাকবেন, 2জন ছেলে থাকবে, কোনো মহিলা সেখানে থাকবে না, ওই সব বলে দিয়েছিলেন। পুরুষ মানুষ মাত্র 2জন থাকবে, আর যিনি করছেন তিনি, আর চতুর্থ কোনো ব্যক্তি থাকবে না। যাই হোক, যথারীতি সেই সময় হয়েছিল। যজ্ঞ করার পর প্রায় 8 ঘন্টা 40 মিনিট 50 মিনিট ধরে যজ্ঞ উনি করেছিলেন, অনেক কিছু জিনিসপত্র দিয়ে করেছিলেন। প্রথম যে মেইন কথাটা আমাদের আসল জানার ব্যাপার সেটা হলো, যজ্ঞ করার পর যে পূর্ণাহুতি দেয় না, যজ্ঞ শেষে যে আহুতি দেওয়া হয় বন্ধ, মানে যজ্ঞর লাস্ট আগুনটার পরে এটা, ওই যখন লাস্ট যে আগুনটা জ্বলে সেই সময় ওই যিনি যজ্ঞটা করছিলেন, ওই যে শাড়িটা, সেই শাড়িটা যেটা পরে গেছিল, সেই শাড়িটা ওই আগুনটার মধ্যে ফেলে দেন পুরো যজ্ঞটা করার পর শেষের দিকে। যেই মুহূর্তে উনি আগুনের মধ্যে নাকি শাড়িটা ফেলে দেন, বলছেন সঙ্গে সঙ্গে ওটা দাউ দাউ করে জ্বলে উঠলো। উঠেই মানে যেরকম মানে যজ্ঞে তো জল, মানে লাস্টে জল দিয়ে যেমন নিভোতে হয় সব কিছু, কলা টলা দেওয়ার পরে, এখানে তা নয়, শাড়িটা দেওয়ার পরে যখন আগুনটা দাউ দাউ করে জ্বলে ধপ করে নিভে গেল, এবং নিভে গিয়ে নাকি আগুনটা থেকে একটা মানে মানে সেই আগুনের ধোঁয়া বেরোয়, ধোঁয়াটা এমনভাবে একটা শিখাটা বেরিয়ে গেল, ঠিক যেন একটা মহিলার অবয়ব হলে যেরকম হয় তেমন। যারা ওখানে ছিলেন ঠাকুরমশাই, মানে ওই তান্ত্রিক ছাড়াও ওনার ছেলের, মহিলাটার মানে ছেলের বৌমার ছেলে এবং তার শ্বশুর মশাই, তারা বলেছেন, মানে প্রসাদবাবু কাকা এবং কাকার ছেলে বলেছেন যে পরিষ্কার বোঝা গেল ওই যজ্ঞ কুণ্ড থেকে একটা মহিলার দেহ যেন এরম করে একটা, মানে পুরো শরীর, একটা সরু একটা মহিলার দেহ এঁকে রেখে যেন মনে হলো শাড়ি পরা উঠে গেল, উঠে জানলা দিয়ে বেরিয়ে গেল। আর সেই সময় মানে একটা এমন জায়গায় করা হয়েছিল, একটা মানে বাইরের দিকে একটা শেডের মধ্যে, কিন্তু সেখানে একটা ফাঁকা জায়গা ছিল জানলার মতো। বলছে শুধু তাই নয়, ওই ঘরের জায়গাটা পুরো একটা মানে কটু গন্ধ, যাকে বলে একটা মানে কটু বাজে একটা মানে মানে পোড়ার বাজে গন্ধ, একটা ঘরটা ভর্তি হয়ে গেল। তারপর উনি ভালো করে জল দিয়ে যখন ওটাকে নিভিয়ে দিলেন, যজ্ঞর মানে মানে আগুনটাকে একেবারে নিভিয়ে দিলেন, তখন বলছে প্রায় 5-7 মিনিটের মধ্যে ওই গন্ধটা যে কোথায় চলে গেল, একদম পরিষ্কার হয়ে গেল, আর কোনো গন্ধ নেই, মানে নর্মাল যেমন হয় তেমন হয়ে রইল। তখন উনি বললেন যে এবার আমি আপনাদের বলছি, এইখানে আপনার বৌমার মানে ওপরে যার একটা, কোনো মহিলার যার একটা মানে ভর ছিল, দৃষ্টি ছিল, সে তার ওপর বেস করে ছিল এতদিন সে ছিল, এই যা যা কাজ সে করাচ্ছিল, সে আজকে চলে গেল। এইবার আরেকটা আশ্চর্য ঘটনা হলো, ওই ঘটনা ঘটার পরে যে মহিলাটাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল, মারাত্মকভাবে ঘুম যাতে সে ঘুমোতে পারে, ওইভাবে একটা মানে হাই পাওয়ারের একটা মানে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, ও সঙ্গে সঙ্গে সেটাকে উঠে পড়ে মাথায় ঘোমটা দিয়ে একদম দৌড়ে বেরিয়ে এলো, মা আপনারা কোথায়, সবাই কোথায়, কেউ তো ঘরে নেই, আমি একা কেন? তখন ওনার শাশুড়ি মা বা অন্য মহিলারা যখন যেখানে চেয়েছেন, এই তুমি যেও না, বসো, এখানে বসো। কেন মা, কি হয়েছে? আর সবাই কোথায় গেল? আপনারা এত রাত হয়েছে কেউ ঘুমোননি? আর তখন বলছে আপনার ছেলে কোথায় গেল? আর উনি বলেছিলেন এই ঘটনাটা কিন্তু আপনার বৌমাকে কিছু বলতে পারবেন না। তখন বলছে না কিছু না, ওরা বাইরে আছে, আসছে ওরা। তখন বলছে তুমি বেরিয়ে না, তুমি এখানে থাকো, আমরা তো কেউ যাইনি, তুমি যেও না। তখন ও কারোর কথা না শুনে দৌড়ে চলে যায় বাইরে, গিয়ে দেখে যেখানে ওই যজ্ঞটা হচ্ছিল সেখানে গিয়ে ও দাঁড়িয়ে পড়ে। তখন
ও দাঁড়ানোর পরে সঙ্গে সঙ্গে কিছুতে চিৎকার করছে ওর শাশুড়ি মা আর সব অন্যান্য মহিলারা, যেও না বারণ, তুমি ওখানে যেতে হবে না। তখন ও বলছে, কেন মা, এখানে পুজো হচ্ছে, আপনি আমাকে ডাকেননি, এখানে পুজো, আমি ঘুমোচ্ছি, আপনারা এরম কেন করছেন? তখন বলছে, না তুমি তো অসুস্থ, তো রাত্রে পুজো হয়তো এটা, তাই তোমাকে আমরা কেউ ডাকিনি, তোমার শরীরটা খারাপ, এই কদিন হসপিটাল থেকে এসছো। তখন বলছে, না মা, আমি আর কিচ্ছু করবো না, আমি তো জানি আপনি তো আমাকে বলেছেন আমার সন্তানের জন্য আমি যা যা করণীয় তাই আমি করব। আমার সন্তান, আমার কি চিন্তা নেই এই অবস্থায় কি করতে হয় কি করতে হয় না? আমি দেখেন তো আমি কি সাবধানে থাকি, আমি কখনো এগুলো কিছু করব না, আমি এখানেই বসে আছি। এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে মানে ওনার শাশুড়ি, শ্বশুর, ছেলে এবং ওই যে ঠাকুরমশাই বা তান্ত্রিক যিনি করছিলেন, সবাই যে যার মুখ চাওয়াচাই করছে। মানে কতটা পরিবর্তন, মানে যেই ভদ্রমহিলাটি আগে একরকম ছিল, ওই ঘটনার পর আসার পর দিন থেকে হঠাৎ করে তার শরীরে একটা মানে মানসিক পরিবর্তন হয়ে এই ঘটনাগুলো ঘটলো। সেই মহিলাটি আবার সঙ্গে সঙ্গে ওই ঘটনা যোগ্যটা হওয়ার পর পুরো চেঞ্জ হয়ে আবার আগের মতনই হয়ে গেল, মানে আগের যেমন সাবধানী শান্ত শিষ্ট ছিল তেমনই হয়ে গেল। তখন ওকে আবার ঘরে বুঝিয়ে শুয়ে সবাই চলে আসে। তখন এই যে তান্ত্রিক ভদ্রলোক, ইনি বললেন, দেখুন আপনার কাছে আমি 2 দিন সময় চেয়েছিলাম, আমি সমস্ত ঘটনা খবর নিলাম, আপনারা যেখানে বলেছিলেন সেইখানকার সব খবর আমি নিয়েছি। আমি নিয়ে জানতে পারলাম যেখানে ওই রাত্রিবেলায় 2টোর পর 2:30টার পর আপনার ছেলে বৌমা ফিরছিল, সেইখানে কিছুদিন আগে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা গর্ভবতী মহিলায় কিন্তু ওখানে অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে নাকি ওইখানে অনেকগুলো এরকম ধরনের মানে এই ধরনেরই দুর্ঘটনা ঘটেছে। ওই তারপর থেকে ওই জায়গায় রাত্রিবেলা ওই রাস্তাটা দিয়ে কেউ আর মানে এই যেখানে আসে এনাদের বাড়ির যে গ্রাম, সেখানে নাকি ওই অঞ্চলকার লোকেরা জানিয়েছে কেউ আসে না। তারপরে নাকি কথা, আর ওনারা বলেছেন, ওখানকার লোকেরা বলেছেন যারা ওই কাছাকাছি থাকে তারা বলেছে যে এই যে মহিলাটি, যে নাকি এই এই মানে এই মহিলার ক্ষতি করতে চাইছিল ওই আত্মাটা, সে যেহেতু নিজে গর্ভবতী ছিল, সে চায় না অন্য কোনো গর্ভবতী মহিলার সন্তান প্রসব করুক। তার মনের আকাঙ্ক্ষাটা, তার মনের স্বাদটা পূর্ণ হয়নি বলে এই ধরনের কাউকে দেখলে তার তখন মনের মানে একটা রাগ, তার মানে মানে তার একটা যে আক্ষেপ, সেটা নাকি তার ফুটে ওঠে। এবং ওখানকার লোকরা নাকি অনেক চেষ্টা করেছে জানার যে সেটা কে, কোথাকার, তারা জানতে পারেনি। কারণ ওখানকার অন্য তান্ত্রিকরা আরও যারা যারা সবাই নাকি ভেবেছিল যে যদি ওনার নাকি মানে খোঁজ পাওয়া যায়, তাহলে এনারা সবাই মিলে গিয়েও তার একটা আত্মার শান্তির জন্য কিছু একটা করবে বা পিণ্ডদান করে কিছু একটা করবে, হোয়াটএভার। কিন্তু তারা কেউ জানতেই পারেনি, খোঁজই পায়নি যে ওটা কার হয়েছিল। কিন্তু ওখানকার লোকেরা জানে এরকম একটা ঘটনা ঘটেছিল, ওনারা জানেন গর্ভবতী মহিলা ওখানে অ্যাক্সিডেন্টে ওই রাস্তাটায় মারা যায়। তারপর থেকে ওখানে এই ঘটনা। আর উনি যখন জানতে পারেন এই ঘটনাটা, তখনই উনি বলেন, আমি বুঝে গেলাম কি করলে পরে এই আত্মাটাকে ওর দেহ থেকে সরানো যাবে। তখন উনি সেইটা করেছিলেন। ওই যে শাড়িটাও পরেছিল, সেই শাড়িটাকেই আগে সেখানে পুড়িয়ে দিয়ে সেখান থেকে ওনারা আরও কী সব ওনার ছিল সেটা আমি আর বলতে পারবো না, কিন্তু উনি যা ওর ক্রিয়াকলাপ করে করলেন, উনি এটা কিন্তু পুরো চলে গেছিল। তারপর থেকে কিন্তু এই বৌমাটি সুস্থ হয়ে গেছিল এবং খুব ভালো একটা সুস্থ সন্তানের জন্ম দিয়েছিল। এবং এই ঘটনাটা আমার তো একটা বেশ মানে অদ্ভুত লেগেছে। এবং যিনি আমাকে পাঠিয়ে দিয়েছেন এই ঘটনাটা বেশ মানে অনেকদিন আগেই আমাকে দিয়েছেন, মানে গত মাসেই হয়তো হবে। আমি সেই জন্য সেটাকে বলতে পারিনি, আমার খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লেগেছে, আমারটা অদ্ভুত লেগেছে। আমি সেই জন্য প্রথমে এই ঘটনাটা বললাম, ঠিক আছে? আচ্ছা, কল্পনা পাল বলছেন, আমি দিল্লি থেকে দেখছি। বাবা, খুব ভালো লাগছে দিল্লি থেকে আপনারা দেখছেন। আমি জানি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এগুলো দেখেন, আমাদেরও খুব ভালো লাগে যখন আপনারা এত দূর থেকে এই অনুষ্ঠানটা দেখেন, দেখতে ভালোবাসেন। আমরা যারা বলি, আমরাও চেষ্টা করি আপনাদের যতটুকু বলে আনন্দ দিতে পারি। যদিও ঘটনাগুলো কিন্তু আনন্দদায়ক একদমই নয়, যার জীবনে ঘটে তার জীবনে কিন্তু অসহনীয় হয়ে ওঠে। তবুও আমরা এগুলো বললে অনেকেই বলেন যা কি অনেকটা কেটে যায়, তাই অনেকে আমাকে বলতে বলে। আর
এইটাই তো। আর তনিমা রায়চৌধুরী বলছেন তনিমা রায়চৌধুরীর খুব ভয়ের ঘটনা। হ্যাঁ সত্যি তো, ভয়ের তো ঘটনা অবশ্যই, কারণ ঘটনাগুলো তো আমি যেটা একটু আগে বললাম যার জীবনে ঘটে তার তো একটা জীবনটা শুনতে দুর্বিষহ হয়েছে। আচ্ছা আমি আবার আপনারা শুনতে থাকুন, আপনারা লিখুন, আমি দেখব আপনাকে কি বলছেন আমি পরে। ঠিক আছে, নূপুর ম্যাডাম এসে গেছেন, আমি অনেকটা দেরি হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনাদের যার যার সময় মতো এসেছেন, পরে শুনে নেবেন। আচ্ছা এবার আমি সেকেন্ড ঘটনাটা বলছি। এইটা যেটা বলছিলাম আমি, যে একটা যেন মানে একটা অদ্ভুত একটা ঘটনা না। অঞ্জুলা সেন চৌধুরী দেখছে। আচ্ছা অঞ্জুলা দি তুমি চলে এসেছো, দেখো এবার তুমি ভয়ের ঘটনাতে ভয় পাও, কিন্তু না আশা করি এখন যে ঘটনাটা বলবো সেটাতে খুব একটা ভয় পাবে না, কিন্তু ভালো। নূপুর দাস বলছেন বেশ ভয়ঙ্কর ঘটনা। হ্যাঁ একদমই। আচ্ছা এখন যেটা বলছিলাম, এটা না একটা অবাঙালি পরিবারের ঘটনা। আমি সচরাচর এই ঘটনাগুলো পাইনি। তা এবার একটা অবাঙালি পরিবারের ঘটনা আমাকে জানিয়েছেন। এটা হচ্ছে বিহারের মতিহারিতে ওই ফ্যামিলিটা থাকতেন। এনারা কিন্তু মানে পরিবারটির মানে টাইটেলটা আমি বলছি সাউয়েরা। হ্যাঁ, অর্থাৎ একটা অবাঙালি, কিন্তু এনারা একসঙ্গে অনেক ভাই মিলে যৌথ পরিবার হিসেবে সেই সময় ওখানে বাস করতেন। মানে এই যে সাউ পরিবারে 4 জন ভাই ছিলেন, আর 4 ভাই মিলে 4 জনের একটা সময় ছিল এরা 4 জন ভাই, তার বউ, 4 জনের স্ত্রী, তার ছেলে মেয়ে নিয়ে একটা বেশ বড় সরি একটা বড় সংসার তারা কিন্তু একসঙ্গে মেনটেন করে চলতেন একই সাথে। কিন্তু যা হয় কালের নিয়মে, একসঙ্গে থাকতে গেলে এক হাঁড়ি অনেক সময় থাকে না, মতানৈক্য তো হয়, হাতের 5টা আঙুল সমান হয় না। ন্যাচারালি কি হয়েছে, ওনারা এরকম ভাবে থাকতে থাকতে একটা সময় আস্তে আস্তে বিভেদ শুরু হয় নিজেদের ভাইদের মধ্যে। এবার এখানে একটা কথা বলি, এই যে যারা এই বললাম অবাঙালি সাউ পরিবার, এনার বড় ভাইটি, ওনাদের একটা পুজো হয়, মানে ওনারা একটা মানেন, সেটা হলো আমাকে উনি যিনি বলেছেন তিনি আমায় বললেন কলা গাছকে ওনারা পুজো করেন, মানে কলা গাছ এরা রাখে। এবং অনেকে হয়তো নাকি বলে যে কলা গাছ রাখতে পারে না যারা, তারা নাকি বাড়িতে কোনোভাবেও নাকি মানে যেভাবেই হোক একটা কলা গাছ রেখে এটা পুজো টুজো করে, যদি না মানে মাটিতেও থাকে বাড়িতেও রাখে, এরকম ব্যাপার। তা এরা এই ভদ্রলোকটা বড় যিনি ভাই, ইনিও খুব সাত্ত্বিক ছিলেন। আর এনারা কি করছে, একটা কলা গাছ উনি বাড়ির পাশে, উঠোনের পাশে, যেটা বড় বাড়িটা ছিল উঠোনের পাশে একটা জায়গায় ইনি কি করছেন, ওনার পোর্শনটাতে একটা কলা গাছ উনি পুঁতেছিলেন। এবং শুধু পুঁতেছিলেন না, প্রত্যেক দিন এটা পুজো করতেন উনি। আর বিশেষ কোনো দিন ছিল যে আমি বলতে পারবো না, ঠিক আমি ওটা ঠিক জানি না, বিশেষ দিনে সপ্তাহে ওইটাকে উনি পুজো করতেন। আর প্রতিদিন জল ধূপ এটা তো রোজ দিতেন সকাল সন্ধ্যে। আমরা যেমন তুলসী গাছে দিই তেমনি ওনারা কলা গাছটাকে দিতেন। তো এইভাবে দিতে দিতে কি হয়েছিল, ওটা তো একটা খুব ভালোভাবে মানে ওনাদের মানে একটা ঈশ্বরের মতো ওই কলা গাছটি প্রতিষ্ঠিত ছিল ওনাদের বাড়িতে। তা যেটা বলছিলাম যে সবাই মিলে থাকতে থাকতে একসঙ্গে তো খোটাখুটি লাগে। তা একটা সময় কালের নিয়মে যেটা হলো, ভাই ভাই একটু বিভেদ সৃষ্টি হলো, কথা কাটাকাটি হতে হতে আস্তে আস্তে ওরা বললো আমরা বাড়ি বিক্রি করবো, থাকবো না, আমরা করে চলে যাই, যে যার মতন ভাগ নিই, যার যার মতো আলাদা আলাদা বাড়ি করবো। কিন্তু এইটা বড় ভাইরা মানতে পারেনি। উনি কি করেছিলেন, উনি বলেন না আমি এটা মানতে পারবো না, আমি থাকবো এখানে, তোমরা চলে যাও, আমার পোর্শন আমি থাকবো, তোমাদের 3 জনের পোর্শন তোমরা বিক্রি করে দিয়ে চলে যাও। তা কি হলো, ওনারা কথা মতো আস্তে আস্তে যা হলো, বড় ভাই এই হওয়ার পর তর্কাতর্কি ঝগড়াঝাটিতে এই বড় সাউ পরিবারের বড় যিনি ছিলেন ছেলে, সে হার্ট অ্যাটাক করে মারা যায়। তারপরে ওনার যে এক ছেলে এক মেয়ে ছিল আর ওনার স্ত্রী, এনারা তখন এই বাড়িতে রয়েছে। তখন ছেলেটি একটু বড় হলো, মেয়েটা কিন্তু খুব একটা বড় মানে বড় ছিল, মানে তখন কলেজে হয়তো পড়তো, ছেলেটা তখন একটা কিছু করতো, ব্যবসাবাদী করতো, কিন্তু মেয়েটি তখন কলেজে পড়তো, খুব একটা বড় নয়। তখন ওনারা বলেন কি করবো, তাহলে আমরা তাহলে এখানেই থেকে যাই। ও বাবার যখন ইচ্ছা ছিলেই ছেলেরা মেয়েরা বললো না আমরা এখান থেকে যাবো না, বাবা এখানেই থাকবো বলে জীবন দিল, মারা গেলেন, বাবার অমতে এই বাড়ি ছেড়ে আমরা কোথাও যাবো না। তো অন্যান্য ভাইরা কি করলে, তখন তারা বাড়িটাকে তাদের পোর্শন বিক্রি করে চলে গেল। সেই পোর্শনে অন্য লোক ভাড়া মানে কিনে এলো আর কি, তারা
পার্টিশন করে তারা তাদের মতো করে নিল। এই হতে হতে আবার কিছুদিন বছরখানেক চলে গেছে। আস্তে আস্তে যা হয়, কিছুদিন থাকতে থাকতে ওই বাড়ির কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলে খুব মানে বদমাইশ ছিল, পাজি ছিল। সেই ছেলেটি একটা দিন কি হলো, মানে এই যে সাউ পরিবারে বড় ভাই যিনি থাকতেন তিনি মারা গেলেন তো বললাম, তার ছেলে বেরিয়ে যেত ব্যবসার কাজে, ওনার স্ত্রী মানে ছেলেটির মাও কোথাও গেছে। একদিন মেয়েটা কলেজ থেকে এসে একা রয়েছে বাড়িতে। হঠাৎ ওই ছেলেটা সুযোগ বুঝে এদের বাড়িতে এসেছে, এসে এই মেয়েটার সঙ্গে একটু খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে, কেউ নেই দেখে খারাপ ব্যবহার করার চেষ্টা করেছে। তখন মেয়েটা চিৎকার চেঁচামেচি করে দরজাটা খুলে তখন মেয়েটা বাইরে চলে এসেছে। কিন্তু তখন হলে কি হবে, তখন সন্ধে হব সেই সময়টায় সেরকম কোনো লোকজন আশেপাশে ছিল না, যেটা ওকে বাঁচাতেও আসতে পারছে না। হঠাৎ দেখি ওকে যখন জোর করে টেনে মানে মেয়েটাকে নিয়ে একটু একটা জঙ্গলের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই বাপরে বলে ছেলেটা পড়ে গেল, ওর হাতটা ছেড়ে দিল। তখন ও দেখছে কি হলো, ওরম পড়ে গেল কেন, প্রচণ্ড তখন ও ভয় পেয়ে গেছে, নিশ্চয়ই কেউ তাহলে ওকে ধরেছে, কেউ বাঁচাতে এসছে, বলে থরথর করে কাঁপছে। দেখছে মেয়ের ছেলেটা পড়ে আছে, একটা সাপ এসে ওই কলা গাছের গোড়া থেকে একটা সাপ এসে ওর পায়ে পুরো দুবার করে ছোবল মারলো, একদম পুরো পায়ের মধ্যে দুবার ছোবল মেরেছে, আর পা দিয়ে রক্ত বেরোচ্ছে, ও তখন মরে গেছে। তখন তখন ওই দেখে ছেলেটার চিৎকার, মেয়েটার চিৎকারে তখন হই হই করে তখন যারা যারা ছিল, একটু ওই অঞ্চলগুলো গ্রাম্য অঞ্চল, এত কিছু শহরের মতো নয়, যাই হোক তখন লোকজন ছুটে এসেছে, এসে দেখে ওই অবস্থা কি হলো, তখন ওই বিষধর সাপের কামড়ে ছেলেটাকে বাঁচানো গেল না, সেটা কিন্তু মারা গেল। সেটাকে হসপিটালে নিয়ে যাওয়া হলেও সেটা কিন্তু মারা গেল। আর ওই সাপটা আস্তে আস্তে ওই কলা গাছের মধ্যে গোড়ার দিকে চলে গেল। তখন এই ঘটনাটা এই মেয়েটি ওর মানে একে মানে মাকে, ওর দাদাকে ঘটনাটা বললো যে দেখ, সরি একটু কাশি সর্দি এত হয়েছে না, তখন বললো দেখ তুই একটা কাজ কর, দেখছিস তো যে এরকম, ওর বোন মা বলছে দেখ দেখছিস তো এই ঘটনা শুনলি, এখানে তার থাকবো না এরমভাবে বলছে। মা চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না, আমাকে ভরসা, আমার এই বাবার মানে পুজো করা কলা গাছ আছে, আর সেখানে বাবার মানে আমাদের রক্ষা করার লোক বাবার এগিয়ে গেছে। কীরকম না, আশেপাশের লোকের কাছেও ওরা নাকি শুনেছে যে পাশে মানে রাত্রিবেলা নাকি কেউ যখন যাতায়াত করতে গিয়ে দেখেছে ওদের বারান্দায় একটা সাপ অনেক সময় নাকি থাকতে দেখা গেছে, শুয়ে থাকতে দেখা গেছে, মানে গুটি মেরে থাকতে দেখা গেছে। তার মানে সবাই বলতে শুরু করলো নিশ্চয়ই ওদের পাহারার জন্য ওই সাপটি কোনোভাবে ওই কলা গাছটাকে ওর বাবা যেভাবে পুজো করতেন, এবং বাবার এত মানে একটা মানে ওই কলা গাছটা এই ফ্যামিলির একটা এমন একটা রক্ষক হিসাবে হয়ে গেছিলো যে হয়তো বাবাই হোক বা ওই কলা গাছের কোনো ঈশ্বরই হোক এদের প্রতি কৃপা করে একজন রক্ষা করার লোক রেখে গেছিলেন, যে নাকি ওকে ক্ষতি করতে এলো তার মৃত্যু হলো। অর্থাৎ এরা তারপর থেকে ভেবে নিল। আর আরেকটা বড় কথা ওরা আমাকে বলেছিলেন, যত ঝড় এসছে যা হয়েছে, কলা গাছ খুব নরম হয় কিন্তু কলা গাছ কিন্তু ভেঙে যায়, পড়ে যায়, কিন্তু কিচ্ছু হয়নি, মানে বট গাছের মতো নাকি শক্তপোক্ত ছিল ওই কলা গাছটি। উনি বলছেন আমি যত বছর দেখেছি ওই কলা গাছ তো এরকম একটা সময় নষ্ট হয়ে যায়, কিন্তু ওই কলা গাছটা কিচ্ছু হতো না এবং ভীষণ শক্ত, এবং ওই কলা গাছ মানে ঝড়ে হাওয়ায় কিচ্ছু নষ্ট হতো না, ওর মতো শুয়ে থাকতো। এইটাই ওই কলা গাছ ওদের রক্ষাকর্তা হিসেবে কিন্তু থাকতো ওইখানে। এইভাবে মানে ওদের জীবনে সাউ পরিবারের মানে বড় ছেলের মানে ফ্যামিলিটাকে নাকি মানে রক্ষাকর্তা হিসেবে ওই কলা গাছ এবং তার সাপ তাদেরকে জীবন রক্ষা করেছিলেন। যিনি আমায় বলেছেন তিনি যতদিন দেখেছেন ততদিন নাকি উনি বলেন আমি এটা দেখেছিলাম। যাই হোক, এই ঘটনাটাও কিন্তু আমার একটা অদ্ভুত লেগেছে, যদিও এটা ভয়ের মানে কোনো ভৌতিক ঘটনা নয়, কিন্তু প্রথমেই বললাম না যে একটা ঈশ্বরের মানে ঘটনা আমি বলবো, এটা কিন্তু আমার মনে হয় সেরমই এটা কিছু ঘটনা। উনি বললেন দেখো আমি জানি না যেটা ওর বাবাই রক্ষাকর্তা হিসেবে থেকেছে নাকি ওই কলা গাছটাকেই এত ভক্তি হিসাবে মানে পুজো করার জন্য সেটাই ওনাকে রক্ষা করেছেন সেটা বলতে পারবো না, কিন্তু এটা একটা ঘটনাটা ঘটেছিল। আচ্ছা, এটাও কেমন লাগলো আমি জানি না আপনাদের, সেই জন্য আপনারা দেখবেন, মানে শুনবেন, শুনে আমাকে জানাবেন কেমন লেগেছে ঘটনাটা। আমি পরে আপনাদের
সবার কমেন্টের উত্তর দিয়ে দেবো। আচ্ছা, এবার যেটা আমি বলছিলাম যে এখানে আমি প্রথমেই দেখেছি লাইভে আছেন ইন্দ্রাণী দি আছেন, ইন্দ্রাণী বাগচি। এই ইন্দ্রাণী দি হলেন আমাদের এসবিডি গ্রুপেরই একজন সদস্যা, এবং উনি আমাকে নূপুর দাস বলছেন খুব ভালো লাগলো ঘটনাটা। হ্যাঁ, আমার না যে ঘটনাগুলো ভালো লাগে আমি সেই ঘটনাগুলো বলি। আমার মনে হয় যে এই ঘটনাগুলো একটু শোনানোর দরকার আছে, একটু অদ্ভুত রকম লাগে আমার, আমি সেগুলো বলি। আচ্ছা, এবার আমি বলছি ঘটনা, যদিও ছোট ছোট দুটো ঘটনা আমাকে এই যাদবপুরে ইন্দ্রাণী বাগচি দিয়ে আমাকে জানিয়েছেন। আমি প্রথমেই দেখেছি লাইভে উনি আছেন। আমাকে ম্যাডাম ঘটনাগুলো যখন পাঠিয়েছিলেন আমাকে বলেছিলেন জুলিয়া তুমি বলবে তো? আমি বলেছিলাম হ্যাঁ নিশ্চয়ই বলবো, যদি আমি নেক্সট লাইভে নাও বলতে পারি, আমি পরের লাইভে বলবো। যাই হোক, যেহেতু ওনার ঘটনাটা ছোট, কিন্তু ঘটনাগুলো একটা মানে কিন্তু মানে আপনারা শুনলে বুঝতে পারবেন ঘটনাটা দিদির মনে ভীষণ টাচ করেছিল, তাই দিদি আমাকে বারবার করে বলতে বলেছেন। আচ্ছা দিদি আপনি আছেন, আমি বলছি, যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনি আমাকে শুধরে দেবেন। আচ্ছা দিদি, আমি প্রথম ঘটনাটা একটা বলছি, আরেকটা ঘটনা দিদি আমি এর পরের দিন বলবো। দিদি আমাকে দুটো ঘটনা পাঠিয়েছেন, ঘটনাটা যদিও ছোট তবু আমি বলে দেবো। একটা আগে বলছি, দিদি থাকেন যাদবপুরে, ঠিক আছে? আর দিদির এক বান্ধবী আছেন যিনি দিদির সঙ্গে তার খুব পরিচয়, তিনি খুব ভালো দিদির বন্ধু। আচ্ছা, এই বন্ধুর দিদি, মানে এই যে বললাম ইন্দ্রাণী বাগচি দি, এই দিদির বন্ধুর দিদি আর কি, ইনি মারা গেছিলেন করোনার সময়। এইবারে এই করোনার সময় উনি মারা যাওয়ার পরে যা হয় অনেকেরই না, এই আমি দেখেছি বা শুনেছি, এই করোনার সময় মৃত্যুটা না খুব একটা ভালো মৃত্যু তো নয়। হ্যাঁ, মানে পরিবারের অনেক বডি হয়েছে, পরিবারের লোকরা পায়নি, পরিবারের লোকরা দেখতে পারেনি। কখনো আমি এরকমও শুনেছি যে ঠিকভাবে সৎকার পর্যন্ত হয়নি, বডিগুলোকে নাকি কোনোভাবে নিয়ে মানে কিভাবে জ্বালিয়েছে, কিভাবে মানে কবর দিয়েছে, কিভাবে মানে ডিস্ট্রয় করেছে, এটা কিন্তু আর ঠিক ঠিকানা নেই। অর্থাৎ আমার কাছে আরও কয়েকটা ঘটনা আমি শুনেছি যে এই সমস্ত করোনার মৃত্যুর বডিগুলো নাকি মানে সবসময় সঠিকভাবে আত্মার শান্তি পেয়েছে এটাও বলা যায় না। তাই এরকমই আমার মনে হয়েছিল এই দিদির ঘটনাটা শুনে, যে এরকমই একটা ঘটনার বোধহয় মানে প্রকাশ এই মানে ইন্দ্রাণী দিদির বা বন্ধু দিদির জীবনের ঘটনাটা। যাই হোক, এই করোনায় যখন মারা যায় তখন ইন্দ্রাণী দিদি মানে বন্ধুর দিদি, তখন এই ওনার বন্ধু মানে ভীষণ ন্যাচারালি যা হয় আর কি, তারাও ঠিক মতন হয়তো বডিকে দেখতে পারেনি বা বডির সৎকারটা বুঝতে পারেনি বা কিছু, বা তাদের মধ্যে একটা আত্মিক টানটা তো থেকে গেছিলো, অতৃপ্ত ভাব। কারণ করোনার মৃত্যুটা কিন্তু হঠাৎ করেই মানুষের হয়েছিল, মানে মানুষ আজকে করোনা ধরা পড়লো এমনও আমি দেখেছি, এবেলা ধরা পড়লো ওবেলা মারা গেছে, এরকমও ঘটনা আমি কেন আপনারা অনেকেই জানবেন এরকম হয়েছে। মানুষের অনেকের বন্ধুর মানে কথা মানে মনের কথা বলারও হয়তো শেষ সুযোগটা তারা পায়নি, অতৃপ্তভাবে তাদের মৃত্যু হয়ে গেছে। কারোর ঘরের বাবা, কারোর ঘরের মা, কারোর ঘরের দিদি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, অনেক কিছু চলে গেছে। আমাদের এই করোনাতে আমরা হারিয়েছি অনেকেই। যাই হোক, তাই এরকমভাবে যখন ওই দিদি মানে ইন্দ্রাণীদির বন্ধুর যখন তার দিদিকে হারান, তারপরে ন্যাচারালি তাদেরও তো মনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল, দিদিরও একটা আকাঙ্ক্ষা ছিল বোনকে হয়তো আরও কিছু বলার, আরও কিছু পাওয়ার, আরও কাছে পাওয়ার, সেটা পাননি। তার কিছুদিন বাদে দিদি বলছেন, ইন্দ্রাণী বলছেন যে ওনার এই বন্ধু তাকে বলেছেন যে দেখ, একদিন আমি সোনারপুরে রাজপুর আছে, জানেন অনেকেই হয়তো রাজপুরে, রাজপুরে রাস্তায় উনি রাস্তাটা পার হচ্ছেন আর কি, মানে রাস্তায় বাজার টাজার করতে গেছেন কোনো কারণে, উনি রাস্তাটা পার হচ্ছেন। বলছে আমি পার হতে গিয়ে উনি বলছে আমি হঠাৎ দেখতে পাচ্ছি ওনার দিদি, যে দিদি মারা গেছেন করোনায়, সেই দিদি ওনার রাস্তার মানে সামনেটা, মানে ওনার সামনেটা দাঁড়িয়ে আছে। উনি বলছেন আমি তাকিয়ে আছে বলবো না, কেন বলবো না, ওনার চোখ দুটো না পুরো গর্ত, চোখ নেই, আর চোখের গর্তের জায়গাটা পুরো কালো, পুরো ব্ল্যাক স্পট, চোখের জায়গা পুরো গর্ত, কোনো মনি আইবল কিচ্ছু নেই, কিন্তু চোখের জায়গাটা কালো, কিন্তু ফেসটা হচ্ছে ওনার দিকে। উনি বলছেন আমি দেখেছি, দেখে সেকেন্ডে হয়তো ওনার মনে হয়েছে কি হলো দিদির সামনে, তারপরে ওনার ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমার মনে এসে গেছে দিদি তো নেই, দিদি তো শেষ, দিদি তো মৃত, দিদি তো করোনায় মারা গেছে।
উনি এবার ভেবে, আপনি ভাবুন কীরকম হয় যদি আমাদের কারোর জীবনে এরকম ঘটনাটা ঘটে, দিনের আলোয় যদি ঘটনাটা ঘটে কেমন লাগে। উনি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে মানে ঘেমে নেই উনি রাস্তাটা দৌড়ে পার হয়েছেন, পুরো মানে পিছন ফিরে তাকাননি, একেবারে তাকাননি, তাকিয়ে দৌড়ে রাস্তা পার হয়েছেন। হয়ে সামনে একটা চায়ের দোকান ছিল, সেখানে গিয়ে উনি বসেছেন। বসে সেখানে হয়তো উনি বলেছেন তাদেরকে বা বলেননি, বলছেন যে আমি আর কিছু জানি না, মানে ওনার কোনো মানে নিজের মধ্যে উনি ছিলেন না। ওই ঘটনাটা দেখার পরে উনি প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছিলেন। গিয়ে তারপর ওখানে বসে অনেকক্ষণ বাদে ধাতস্থ হয়ে তারপর উনি বাড়ি যান। আর তারপর এই ঘটনাটা উনি এই ইন্দ্রাণীদিকে বলেন। তখন দিদি বলেন, তোর তো খুব সাহস, তুই তাহলে ওইভাবে দেখে তুই কি করে গেলি? তারপর তুই আর কি আর দেখেছিলিস? বলছেন না, আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছিলাম। আমার দিদির মানে দেখা চাউনি আমার দিকে যেভাবে তাকিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম তার চোখ না থাকলে কী হবে। আমি যদি আরও কাছে যেতাম, আমি যদি ফিরে তাকাতাম, আমাকে দিদি তার কাছে নিয়ে নিত। আমার বলতে গেলে গায়ে কাটা দিয়ে উঠছে। দিদির কথাটা শুনে আমার গায়ে কাটা দিয়ে উঠেছিল। বলছে ও পুরো মানে বলছে যে আমাকে আজকে হয়তো দিদি নিয়ে নেওয়ার ইচ্ছা ছিল, কারণ তার ন্যাচারালি আমি আগে বললাম অতৃপ্ত ভাব থাকে, সে তাকে টেনে নিয়ে কাছে নেওয়ার জন্যই চেষ্টা করেছিল। এবং উনি বলছে আমি দৃঢ়ভাবে জানতাম, আমি একদম শিওর ছিলাম যে আমি একটু কাছে গেলেই আমি কিন্তু আজকে শেষ হয়ে যেতাম, হয়তো দিদির কাছে আমাকে দিদি নিয়ে নিত। কিন্তু সেদিনকে আমরা খুব বুদ্ধি দিয়ে আমি ওইভাবে পালিয়ে গিয়ে দিদির থেকে বেঁচেছিলাম। তারপর জানি না, আমি আর জিজ্ঞেস করতে পারিনি দিদিকে যে তারপর তারা আর কিছু করেছিলেন কিনা, বা তারপরে তার আত্মার শান্তির জন্য কিছু করেছিলেন কি আমি বলতে পারবো না। তবে যাই হোক, দিদির মানে সেই মানে দিদি বলছেন আমাকে, মানে ইন্দ্রাণী আমাকে বলছেন যে প্রচণ্ড পরিমাণে আমার ভয় লেগেছিল ওর এই কথাটা শুনে। আর সত্যি কথা যে ও যে কতটা ভয় পেয়েছিল দিদিকে ও যেভাবে বলেছিল, সেটা দিদি কিন্তু বলছে আমি জুলিয়া এটা তোমাকে বলছি, তুমি কিন্তু একটু বলো। যদিও ঘটনাটা খুবই শর্ট, কিন্তু আমার মনে হয়েছে ঘটনাটা, আমি আগেই বললাম যে অনেকেই আমাকে বলেন যে এই সমস্ত ঘটনাগুলো 5 কান করে দিলে, আমি বারবারই বলি, হয়তো ঘটনাটার প্রকোপ কমে যায়, আর হয়তো ঘটনাটার পুনরাবৃত্তি ঘটে না। এটা কিন্তু আমরা অনেক শুনেছি, খারাপ এই জিনিসগুলোকে 5 কান করে মানে সবাইকে জানিয়ে দিতে হয়। আমাকে দিদি এই জন্য বলেছেন যে ঘটনাটা দিলে তুমি একটু জানাবে, একটু তাড়াতাড়ি বলবে তো আমার ঘটনাটা। ওনাকে আমি কথা দিয়েছিলাম যে আজকে আমি যেহেতু ঘটনা ছোট বলে আমি পরে বললাম, আমি ঘটনাটা একটা বললাম, আর একটা ঘটনা দিদি আমাকে বলেছেন সেটা আমি নেক্সট ডে বলবো। আর সেটাও ছোট, কিন্তু ঘটনাটার মধ্যে অন্য রকম একটা তার একটা কাহিনী আছে। এই কাহিনিটা ভালো করে বলবো আমি, সেটা আমি নেক্সট দিন বলবো। আজকে বললে আবার আরও দেরি হয়ে যাবে। আচ্ছা, কারণ আজকে আমি আর বেশি বাড়াবো না, এই কারণে দুটো কারণ আমি বলছি। একটা হচ্ছে আমার শরীরটা মানে যেদিনকে লাইভ করি কেন জানি না আমার শরীরটা ডিস্টার্ব হয়। মাঝখানে আমি ভালোই ছিলাম, আবার আমার খুব ঠান্ডা লেগেছে, দেখে আমার প্রচণ্ড পরিমাণে সর্দি হয়েছে, আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আপনারা নিশ্চয়ই একটু বুঝতে পারছেন। যার জন্য আমি আজকে আর বেশি বাবারে, হ্যাঁ সত্যি কথাই সাংঘাতিক। অনিমা রাজুদি বলছে এটা কিন্তু ঘটনাটা বললাম তো সোনারপুরের রাজপুরের ঘটনা এটা। আর দিদি এই ইন্দ্রাণী দি এখন এত লাইভে নিশ্চয়ই আছে, এতক্ষণ ছিলেন আমি দেখেছি। ইন্দ্রাণী বাগচি দিদি, উনি কিন্তু যাদবপুর থাকেন। অর্থাৎ এটা কিন্তু কলকাতা শহরের ঘটনা, এবং ঘটনা কিন্তু কোনো পুরনো ঘটনা নয় বা গ্রাম বাংলার একটা ঘটনা নয়, একদম ঘটনা আমার শহরের ঘটনা। দিদি বলছেন যে মানে ভীষণভাবে নাকি ভয় লেগেছিল সেই সময় ওনার ওই বান্ধবীর ঘটনাটা, বা বান্ধবীর আর কি, সেটা উনি বলেছেন। এবং ঘটনাটা আমাকে দিদি বারবার করে বলতে বলেছেন, তাই দিদির রিকোয়েস্টে আজকে আমি অন্যর সঙ্গে আমি দিদির এই ঘটনাটা বলে দিলাম। কিন্তু পরেরগুলো আমি ওনার আরেকটা ঘটনা আছে, আমি আবার নেক্সট ডে বলবো। দিদি আপনি রাগ করবেন না, আমি আপনার ঘটনাটা আরেকটা ঘটনা আমি নেক্সট ডে বলবো, ঠিক আছে? আচ্ছা, নূপুর দাস বলছেন উফকি সাংঘাতিক ভয়ঙ্কর। সত্যি কথাই ভয়ঙ্কর, আমার তো খুব ভয়ঙ্কর লেগেছে। কারণ দেখুন, প্রথম ঘটনাগুলো গ্রাম বাংলায় অনেকটা দূরের ঘটনা, আমরা তখন জানি না, বা গ্রামে কি হয়েছে আমরা বুঝতে পারিনি, অনেক তখন হয়তো হতো। কিন্তু এখনকার দিনের শহর কলকাতায় এরকম জায়গায় কি এই ঘটনা ঘটে, মানুষের জীবনে ঘটেছে, তাহলে উনি বলছেন কেন? এবার বিশ্বাস বা অবিশ্বাস তো যার যার নিজের ব্যাপার। আমি বারবারই বলি, আমরা বললিও না কিন্তু যে না বিশ্বাস করতেই হবে, আপনারা বিশ্বাস করুন, তা কিন্তু নয়। বললাম ঘটনাগুলো ভালো লাগলো তাই আমি আজকে বলেছি। আর বিশ্বাস অবিশ্বাসও সম্পূর্ণ নিজেদের ব্যাপার। তবে আজকের ঘটনাটা আজ আমি তাহলে এখানেই শেষ করব।
আবার আগামী দিনে আমি বলবো, যারা আমাকে ঘটনা পাঠাতে চান তারা আমাকে মেসেঞ্জারে পাঠাবেন, তারপরে তাকে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তখন আমাকে ভয়েস মেসেজ করবেন, দরকার হলে আমি ফোনেও কথা বলে নেব। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনি। আমি আগামী লাইভে আবার আসবো। আর ইন্দ্রাণীদি, আপনার নেক্সট ঘটনাটা আমি আরেকটা নেক্সট লাইভে অবশ্যই বলবো। আজ তাহলে এইটুকুনি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।